দূর শালার, আজকে একটা কাস্টমারও পাইলাম না যে তার পকেট মেরে আজকে দিনটা দিব্যি ভালো মতো কাটাবো। এখন যে কি করব ভেবে পাচ্ছি না। আজকে একটা মক্কেল পাইলে তাহলে আরামসে দিন পার করে দিতাম। এখন দেখা যাক কই পামো মক্কেল রে। এত সাথের জীবন আমার কি আজকে কি না খেয়ে থাকবে? এটা তো হতে পারে না। একজনের হলেও তো পকেট মারতে হবে, না হলে খাবো কি আমি? এই তো পেয়ে গেছি, সামনে সুন্দর একটা মুখ দেখা যাচ্ছে। এখন তার সুন্দর করে পকেট মেরে আমার পেটের ক্ষুধা নিবারণ করব। যাই এখন কাজটা সেরে আসি। তারপর প্রিয়াঙ্কা সুন্দরভাবে একদম ভদ্রমের মতো সেই মানুষটার দিকে এগিয়ে যেতে লাগলো, আর মানুষটা প্রিয়াঙ্কার দিকে এগিয়ে আসতেছে। মানে কথা হচ্ছে যে দুজন দুদিক থেকে যাচ্ছে একদম মুখোমুখি হয়ে, যাতে করে প্রিয়াঙ্কা সুন্দরভাবে সেই মানুষটা মানিব্যাগটা লুটে নিতে পারে। প্রিয়াঙ্কা সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, আর মানুষটা প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে তাকিয়ে আসছে, কারণ প্রিয়াঙ্কা দেখতে ভীষণ সুন্দর। প্রিয়াঙ্কা গিয়ে আলতো করে মানুষটার সাথে একটু ধাক্কা খেলো ইচ্ছে করে, মানুষটা যাতে করে বুঝতে না পারে। আর এটা দেখে মানুষটা পাগল হয়ে গেল, কারণ এত সুন্দর একটা মেয়ে তার সাথে ধাক্কা খেয়েছে। মানুষটা প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে, আর এদিকে প্রিয়াঙ্কা তার মানিব্যাগ লুটে নিয়েছে, সেটার দিকে তার কোনো ধান্দা নেই। প্রিয়াঙ্কা তার মানিব্যাগ হাতে নিয়ে সুন্দরভাবে সেখান থেকে চলে গেল, কিন্তু মানুষটা বুঝতেও পারলো না যে সুন্দরী মেয়েটি তার কি সর্বনাশ করে দিয়ে চলে গেল। এই ওয়েটার, খাবার লিস্টটা দেন তো, আর সুন্দর করে আমার জন্য খাবার সাজিয়ে নিয়ে আসেন এক্ষুনি। আচ্ছা ম্যাম, এই নিন খাবারের লিস্ট। আপনি দেখে বলেন কোন আইটেমগুলো আপনার লাগবে, আমি সেগুলো এখানে এনে দিচ্ছি। চিকেন বিরিয়ানি, মালাইকারি, তার সাথে মুরগির রোস্ট আর কোল্ড ড্রিঙ্কস সুন্দর করে নিয়ে আসবি। একটুও যেন নষ্ট না হয়, তাহলে কিন্তু টাকা দিব না। প্রিয়াঙ্কার কথা মতো ওয়েটার প্রিয়াঙ্কার কাছ থেকে অর্ডার নিয়ে চলে গেল, আর কিছুক্ষণ পর খাবারগুলো দিল প্রিয়াঙ্কার সামনে করে। তারপর টাকাটা সে লোকের মানিব্যাগ থেকে বের করে দিয়ে চুপচাপ আরামসে বের হয়ে গেল। এখন আর কিছু টাকা মারবে, তারপর সেখান থেকে কিছু খাদ্য সংগ্রহ করে একটা এতিমখানায় যাবে সে। আচ্ছা ভাইয়া, আপনি কি বলতে পারবেন এই ঠিকানা কোথায়? আমি এখানে নতুন এসেছি তো, তাই কিছু চিনি না। আমাকে যদি একটু সাহায্য করতেন তাহলে উপকার হইতো। এখান দিয়ে সামনে যাবেন, সামনে গিয়ে ডানে মোড় দিয়ে সামনে সোজা যে বাসাটা দেখতে পাবেন, সেই বাসাটাতে আপনাকে যাইতে হবে। সেখানে খোঁজ করতেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া, এত বড় উপকার করার জন্য। আচ্ছা আমি গেলাম তাহলে, আপনি ভালো থাকবেন। কথাটা বলে মাহিন যেতে ধরলো। যতই হোক নতুন পরিবেশে এসেছে, তাই কোনো কিছু ঠিকমতো করতে পারছে না, নার্ভাস লাগছে তার। মাহিনের আর দূর থেকে প্রিয়াঙ্কা সেটা ভালো মতোই লক্ষ্য করলো, আর মাহিনকে মুরগি বানানোর জন্য এগিয়ে আসতে লাগলো। কিন্তু মাহিন একবার এদিকে যাচ্ছে আর একবার ওইদিকে যাচ্ছে, প্রিয়াঙ্কা কোনোভাবেই তার কাজটা করতে পারছে না। তাই বাধ্য হয়ে প্রিয়াঙ্কা এবার অভিনয় করতে যাবে, কারণ তার অভিনয় তাকে ধরতে হবে, তারপর তার কাছ থেকে টাকা মারবে। এটাই হলো এখন প্রিয়াঙ্কার প্ল্যান। তাই সে মাহিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এই যে আপু, আপনি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন, আমাকে একটু সাইড দেন, আমি সামনে যাব তো। আমাকে দেখে কি আপু মনে হয়? বউ বললেই তো পারতি। আপু বলার কি আছে? আমি তো তোমার বউ হওয়ার মতো একটা মেয়ে, তাই না? তাহলে আমাকে বউ বলো। আপু বলতেছো কিসের জন্য? কি বলতেছেন এসব আবল তাবল? আপনার কি মাথায় সমস্যা? আপনি এভাবে দাঁড়িয়ে আছেন আমার সামনে, আর এসব কি কথা বলতেছেন? আমার কিন্তু ভালো লাগতেছে না। আপনি একটু সরে দাঁড়ান, আমি যাব। দেখে তো মনে হচ্ছে নতুন এই শহরে, এত কথা বলো কিসের জন্য? আমি যেটা বলতেছি সেটাই করবে, এর থেকে বেশি কথা বললে কিন্তু। দেখেন আপু, আমি কোনো খারাপ ছেলে না, বা আমি কোনো খারাপ কাজ করি না যে আপনি আমাকে এভাবে। এই শালা চুপ! তোকে কথা বলতে বলছি মুখের উপর? যেটা বলছি মন দিয়ে শোন। এত কথা বললে কিন্তু মেরে পুঁতে ফেলবো। চিনিস আমাকে? তুই চিনিস? আমি তো এখানে কাউকে চিনি না, আমি এখানে আমার মামার বাসায় এসেছি। প্লিজ আপনি আমাকে যেতে দেন। আর আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করতেছেন? আপনি তো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, তাই না? এত কথা বলতেছিস কিসের জন্য? যেটা বলতেছিস সেটা মনোযোগ দিয়ে শোন। এখন তুই আমার সাথে যাবি, আমি তোকে সেই ঠিকানায় পৌঁছে দেব। কিন্তু তোকে দেখে কেমন জানি মনে হচ্ছে চোর চোর, তাই না? তুই চুরি করেছিস, সেখানে ধরা পড়েছে,
এই শহরে এসে চুরি করার জন্য? আপনি এসব কি বলতেছেন আমাকে? আপনি চেনেন আজব তো? আপনি তো আমাকে চেনেন না, তাহলে কিভাবে আপনি একটা অচেনা মানুষকে এভাবে চোর বলার ক্ষমতা রাখেন? কিভাবে আপনি? শালা, তোকে বলছি না আমার সামনে তুই বেশি রকম ন্যাকামি করবি না, তাহলে ভালো হবে না? আর একটা কথা শুন, এই এলাকার সব কিছু আমার কথা মতো চলে, তাই এখন তোকে আমি যেটা বলবো সেটাই করবি তুই, বুঝছিস? দেখেন, আমি এখন যেতে চাচ্ছি। আমার খুব খারাপ লাগতেছে। আমি এখানে নতুন এসেছি, জার্নি করে এসেছি। আমার খুব ক্লান্ত লাগতেছে। আপনি এখন প্লিজ আমাকে যেতে দেন। কচি খোকা, মনে হচ্ছে কিছুই বোঝে না, কিছু শোনে না মনে হচ্ছে। ফিডার খায়, ফিডার কিনে দেবো? এবার কিন্তু আমি লোকজনকে ডাকতে বাধ্য হব যদি আপনি আমার পথ ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকেন। না হলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। এখন তোকে কিছু বলবো না। এখন তুই যেখানে খুশি সেখানে যেতে পারিস, কিন্তু তোর সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে। তখন যে তোর কি অবস্থা করব দেখতে পারবি তুই। আমাকে চিনলি না তুই, তাই না? কথাটা বলে প্রিয়াঙ্কা মাহিনকে সুন্দর করে একটু ধাক্কা দিয়ে তার পকেট থেকে তার মানিব্যাগটা মেরে নিল। মাহিনের মানিব্যাগে অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, সেগুলো ছাড়া মাহিন এই শহরে অচল। মাহিন লক্ষ্য করলো না, সে তার মন মতো লোকটার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলো। মাহিন তার মামার বাসায় গিয়ে পৌঁছে গেল, আর এদিকে প্রিয়াঙ্কা মানিব্যাগটা জায়গা মতো রেখে দিয়ে আবার সে নিজের ধাঁধার কাজে লেগে গেল। সে খুলে দেখলো না এক্সট্রা মানিব্যাগে আসলে এই মানিব্যাগটাতে কি আছে কি নেই। তার উপর থেকে ধরে বুঝতে পেরেছে যে মানিব্যাগের ভেতরে হয়তো অনেক টাকা আছে। তাই সে খুশি হয়ে মানিব্যাগটা ভালো মতো রেখে দিয়ে আবারও ধান্দায় লেগে গেল। তবে আজকে তার ধান্দা ভালো হলো না, তাই সে ঘুরে বাসায় ফিরে আসলো। আর এদিকে মাহিন যখন তার মামার বাসায় এসে পৌঁছালো, তার মামানি তাকে তার ঘর দেখিয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম করতে বলল। আর মাহিন সবকিছু রেখে দিয়ে বিছানার উপর শুয়ে পড়লো, কারণ সে খুব ক্লান্ত লাগছে, তাকে জার্নি করে এসেছে, যার কারণে কোনো কিছু আর চেক করলো না। কিরে সামলি, আজকে কত মারলি? আমাকে ভাগ দে। আজকে আমার কপালটা খারাপ, যেখানে গিয়েছি সেখানে ধরা পড়েছি, আর কোনো মতে প্রাণটা নিয়ে বেঁচে ফিরে আসলাম। তোকে এত করে বললাম তুই আমার দলে থেকে যা, কিন্তু তুই পাগলামি দেখিয়ে একা একা কাজ করতে গেলি। এখন দেখ কেমন লাগে। এখন তো আমি আর তোকে নেব না। মানুষ তো ভুল করে, তাই না? তার জন্য তাকে এভাবে কঠিন শাস্তি দেওয়া উচিত না। এবারের মতো ক্ষমা করে দে, আর কখনো তোর কাছ থেকে কোথাও যাব না। তোর মতো মদনাকে আমি দেব আমার এখানে থাকতে, তাই না? কখনোই না। তুই যেখানে যেতে চাস সেখানেই যেতে পারিস। আমি তোকে এখানে রাখবো না, কারণ তুই যে বিশ্বাসঘাতক, তুই কয়েকবার এইভাবে বলেছিস। আর না, এইবার আমি শেষ সুযোগ চাচ্ছি। এইবার তো সুযোগটা দিয়ে দে, আর কখনো এখান থেকে কোথাও যাব না। তুই আমাকে শেষ সুযোগ দে। হয়েছে, আর কান্না করতে হবে না। এখন যেটা বলি সেটা কর। এই মানিব্যাগটাতে মনে হচ্ছে অনেক টাকা আছে, এখান থেকে তোকে ভাগ দিচ্ছি। কিন্তু এর পরে যদি এই বেইমানি করেছিস তাহলে লাথি দিয়ে আমার এখান থেকে বের করে দেব, মনে রাখিস। এইখানে তো অনেক প্রয়োজনীয় কাগজপত্র মনে হচ্ছে রে, আর টাকাও তো অনেকগুলো। তুই এটা কার মানিব্যাগ মেরেছিস? আজকে তো অনেক ভাগ্য ভালো মনে হচ্ছে। এখানে 40-50 হাজার টাকা হবে রে। সেটা আমি আগে থেকে বুঝতে পেরেছি। আসলে একটা মদনকে পেয়েছিলাম, আজকে নতুন এই শহরে এসেছে, তার পকেট থেকে এটা লুটে নিয়েছি। আমি তখনই ভেবেছিলাম অনেক টাকা আছে, মেরে দিলাম। মনে হচ্ছে সে কাজের সন্ধানে এসেছে, যেহেতু জরুরি কাগজপত্র দেখা যাচ্ছে। তুই মনে হয় কাজটা ঠিক করিসনি। শালা কাজ করি চুরির কাজ, আর দেখাচ্ছি সাধুগিরি। ভাগ এখান থেকে, তোকে রাখবো না আর। আরে এত রেগে যাচ্ছিস কিসের জন্য? আমি তো কথার কথা বললাম। আচ্ছা, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বিকেলে তোর সাথে কথা হচ্ছে, আর বিকেলে রেডি থাকিস। আজকে যাব। আজকে যদি টাকা হাতে না আসে তাহলে কিন্তু কালকে কোথাও ঘুরতে যেতে পারবো না। কালকে এমনিতেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। আচ্ছা, সমস্যা নেই, আমি রেডি হয়ে থাকবো। কোনো ব্যাপার না, আমি সবকিছু রেডি করে রাখবো। আর ঘুরতে যাবি কোথায়? যাবি, আমাকে নিবি না তোর সাথে? বললাম কি, এখন গিয়ে ঘুমিয়ে পড়, বিকালে কথা হচ্ছে। তোকে নিব, যা। এখন কোনো কথা বলবি না, মাথা ব্যথা করতেছে। কথাটা বলার পর প্রিয়াঙ্কা তার নিজের রুমে চলে গেল। আর এদিকে মিলন, সে বসে বসে কাগজগুলো ভালো করে দেখতে লাগলো, কারণ কাগজগুলো ফিরিয়ে দিতে হবে। মিলনের একটু হলে মানুষের জন্য মায়া দয়া কাজ করে, কারণ যেহেতু এখানে কাগজপত্র আছে, প্রয়োজনীয় হতে পারে, চাকরির জন্য এগুলো লাগবে, আর এগুলো না হলে তাকেও এরকম চুরির কাজ করে খেতে হবে। মিলন সেগুলো ভাবতে ভাবতে তার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লো, আর সবকিছু সুন্দর করে রেখে দিল, যাতে করে যদি কখনো কেউ খুঁজতে আসে তাহলে যেন তাকে সবকিছু সুন্দরভাবে ফিরিয়ে দিতে পারে।
কি বাবা, এখানে ঘুম কেমন হলো তোমার? নতুন জায়গায় কেমন লাগতেছে? আজকে অনেক দূরের পথ এসেছো, আর এখানে ঘুম কেমন হলো তোমার? এই তো মামনি, অনেক সুন্দর ঘুম হয়েছে, আর জার্নিটা অনেক ভালো হয়েছে। কিন্তু এখানে এসে তো আমি প্রথমে কোনো কিছু চিনতেই পাইনি, তাই একটু সমস্যা হয়েছিল। পরে একটা লোকের কাছ থেকে সাহায্য নিয়ে সোজা এখানে চলে এসেছি, কোনো ঝামেলা ছাড়াই। অনেক ভালো কাজ করেছো। তোমাকে কতদিন ধরে বলছি তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আর এখন তো বাসার সময় হলো। তোমার মামা তো তোমাকে কত কি বলেছে, তাও শুনলে না। এখন তো চলে এসেছি, তাই না? এখন অনেক মজা হবে, সমস্যা নাই। এখন আমার কলেজের ভাইটা কোথায় সেটা বলো, আমি তাকে নিয়ে একটু ঘুরতে বের হব। কারণ প্রথম এসেছি, কিছু চিনি না, তাকে সাথে নিয়ে যেতে হবে। সে এখন পড়তে বসেছে, তার পড়ার নাকি অনেক চাপ দিয়েছে স্কুল থেকে। নতুন স্কুল খুলেছে তো তার জন্য। হয়েছে, আর এত পড়াশোনা করাতে হবে না। এত পড়াশোনা করালে পরে দেখবে প্রতিবন্ধী হয়ে বসে থাকবে। এখন এর থেকে যদি আমার সাথে ঘোরাফেরা করো, দেখবে সে অনেক চালাক হবে সে। থাক, তোর মতো বাঁদর বানাতে চাই না আমার ছেলেকে। তুই বাঁদর আছিস, তোকে সামলাতেই সবার একদম নিঃশ্বাস উঠে যায়। আর একটা হলে তো কোনো কথাই হবে না, তখন দুজনের পাত্তা পাওয়া যাবে না। আরে মামানি, টেনশন নিও না তো, আমি তো আছি, তাই না? আর আমি তো খারাপ ছেলে না, আমি তো পড়াশোনা করেছি, রেজাল্ট তো মোটামুটি ভালোই। তাহলে একটু বাদরামো না করলে কি করব বলো, ছেলে মানুষ তো। তাহলে আমার বৌমার খবর কি? বাথরামও করিস সেটা মেনে নিলাম। বৌমার অবস্থা কেমন কেমন আছে? বৌমা কোথায় পাবো তোমার? যদি একটা মেয়ে হইতো তাহলে সে কেমন থাকতো তুমি বুঝতেই পারতে তখন। যেহেতু ছেলে, তাহলে বউ কোথায় পাবো? তোমার তো মেয়ে নাই। আচ্ছা, অনেক রাত হয়েছে, আবার সবাই মিলে আড্ডা হবে। এখন যা, একটু বাইরে ঘোরাফেরা করে আয়, তোর মনটা আরো ভালো হবে। কারণ বাইরে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, সেখান থেকে যদি পারিস একটাকে পটিয়ে নিয়েস, আমি বিয়ে করিয়ে দিব। তোমার মতো মামানি যেন সবার কপালে জোটে, তাহলে প্রতিটা ছেলের কপালে একদম চাঁদের দেশে চলে যাবে। কি বলবো, জবাব নেই। মামানি জিন্দাবাদ। পাগল ছেলে কোথাকার। আচ্ছা, তুই তাহলে বাইরে গিয়ে ঘুরে আয়, আমি তোর জন্য খাবার রান্না করি। কতদিন পরে এসেছিস, ভালো মন্দ রান্না না করে খাওয়ালে পরে আবার বাসায় সব বলি দিবি। সবকিছু কিন্তু আমার পছন্দের হতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে বলে দিলাম। তখন কিন্তু মামা তোমাকে অনেক বকা দিবে, তুমি তো ভালো করেই জানো। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন আর কোনো কথা শুনতে চাচ্ছি না তো। তুই বাইরে যা, এখন আমার মাথা খাবি না। অনেক খেয়েছিস, আর খাবি না। কালকে থেকে তো ছুটি হবে, কালকে তোর একটা ব্যবস্থা করে দিব। ওকে, তবে তোমার সেই গন্ডার ছেলেটা কোথায়? তাকে একটু মানুষ বানাতে হবে, তাই না? তাকে একটু বাইরের পরিবেশ সম্পর্কে বোঝাতে হবে। আমি এসেছি, সে এভাবে ঘরে বসে থাকবে, সেটা তো মানা যায় না। ভালো হবে না বলে দিচ্ছি। এখন যেটা করতে বলেছি সেটা কর। এখন আমার ছেলেকে গন্ডার বলবি না। তারপর মাহিন তার রুমে গিয়ে তার মানিব্যাগ খুঁজতে লাগলো, কিন্তু তার মানিব্যাগ কোথাও খুঁজে পাচ্ছে না। মাহিনের টেনশন হতে লাগলো, এখন কি হবে তার? যাবতীয় কাগজপত্র মানিব্যাগেই তো নিয়েছিল, কারণ সে সামনের পকেট মানিব্যাগটা নিয়েছিল যাতে করে কেউ নিতে না পারে। আর এখন তো দেখছে তার মানিব্যাগই নেই। সে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে দেখতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না তার মানিব্যাগ। তাই সে তার মামাকে আর মামাতো ভাইকে নিয়ে আবার সে রাস্তায় হেঁটে যেতে লাগলো, কোথাও পড়ে গিয়েছে নাকি আশেপাশে ভালো মতো দেখতে লাগলো, কিন্তু কোথাও তার মানিব্যাগ খুঁজে পেল না। হতাশ হয়ে পড়লো, কি করবে এখানে সে? যার জন্য সে এসেছিল সেটাই তো এখন হবে না, তাহলে তাকে এখন আবার বাসায় ফিরে যেতে হবে। তার বাবার মুখ থেকে আবার তাকে নানা ধরনের কথা শুনতে হবে। মাহিন এটা ভেবে মন খারাপ করে চোখ দিয়ে নোনা জল ছেড়ে দিল। কিরে, আজকে কোনো কাস্টমার পাবো না? আজকে কাস্টমার না পাইলে তো কালকে ঘুরতে যেতে পারবো না। কি যে করা যায়। আরে এত টেনশন করতে হবে না, দেখবি কাস্টমার আপনা আপনি চলে আসবে। আরে দেখ, তোর সামনে একটা মক্কেল দেখতে পাচ্ছি। এইটার আমি মানিব্যাগ মেরেছিলাম গতকালকে, আর তার মানিব্যাগে অনেক টাকা ছিল, তাই একটু বাজিয়ে দেখা যাক। তার সাথে কিন্তু কথা বলেছিলাম, আবার কথা বলা যাক। আচ্ছা, তুই গিয়ে কথা বল, আমি দেখি কোনো কাস্টমার পাই কিনা। তুই তোর মতো কাজ কর, আমি আমার মতো করি, পরে দেখা হবে। আচ্ছা, তাহলে আমাকে ফোন করিস কোথায় থাকিস, আর ধরা পড়ে মায়ের খাইস না কোথাও।
আমার সাথে থাকিস, বেশি দূরে যাস না। কথাটা বলে মিলন সেখান থেকে চলে গেল আর প্রিয়াঙ্কা মাহিনের কাছে চলে আসলো। মাহিন প্রিয়াঙ্কাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি তার কাছে চলে গেল। মাহিনের খুব খারাপ লাগছে মানিব্যাগটার জন্য। যদি সে মানিব্যাগটা ফেরত না পায় তাহলে তার এই শহরে থাকা হবে না, প্লাস বাসায় গিয়ে তাকে নানা ধরনের কথাও শুনতে হবে। তার বাপে বাসায় থাকতে দিবে না, সেটা ভালো করেই জানে মাহিন। তাই সে খুব তাড়াতাড়ি প্রিয়াঙ্কার কাছে চলে আসলো আর সেখানে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। প্লিজ, আপনি আমার টাকাগুলো নিয়েছেন, আমি কিছু বলবো না। আমার মানিব্যাগ, প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল, সেগুলো আমাকে ফিরিয়ে দেন। তোর শালা, ভাগ এখান থেকে। তোর মানিব্যাগ কে মেরেছে? আমাকে দেখে কি চোর মনে হয়? দেখেন, আপনি যতই ন্যাকামি করেন না কেন, আমি বুঝতে পেরেছি আপনি একমাত্র ব্যক্তি যে আমার গায়ের সাথে গা লাগিয়েছেন। আর তখনই আপনি আমার মানিব্যাগটা হাতে নিয়েছিলেন। শালা, একটা কথা বলবি না, মেরে একদম দাঁত ফেলে দিব। মানুষ চিনিস তুই? কাকে বলছিস? এত ভদ্র মেয়েকে তুই অভদ্র বানিয়ে দিচ্ছিস সবার সামনে। চিনিস তুই আমাকে? আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, আমার মানিব্যাগের কাগজপত্রগুলো ফিরিয়ে দেন। আপনি টাকা নিয়েছেন, আমি কিছু বলবো না, কিন্তু আমার কাগজপত্রগুলো প্লিজ আমাকে ফিরিয়ে দেন। আপনি কেন বুঝতে পারছেন না আমার মনের অবস্থা? বলেছি না আমি তোর কোনো মানিব্যাগ নেইনি, আর আমি কোনো চোর না যে তোর মানিব্যাগ আমি চুরি করব। তোর সাথে তখন ধাক্কা খেয়েছিলাম, কারণ পেছন থেকে আমাকে কেউ ধাক্কা দিয়েছে, তার জন্য আমি তোর মানিব্যাগ মারবো কিসের জন্য শুনি? দেখেন, আপনি হয়তো আমার সাথে ইয়ার্কি করতেছেন, আমি ভালো করে জানি, কিন্তু আপনি আমার মানিব্যাগটা নিয়ে গেছেন এটা আমি শিওর। আবার আমার মুখের উপর তর্ক করিস? তোকে কিন্তু এখানে জ্যান্ত পুঁতে ফেলবো। এখান থেকে চলে যা বলতেছি। আর শোন, তুই আমার চোখের সামনে কখনো পড়বি না। আর তোর মানিব্যাগ কে চুরি করেছে তুই আমাকে দোষ দিচ্ছিস? দেখেন, আমি গ্রাম থেকে এসেছি, এখানে ভালো কিছু করব আর বাবা মায়ের মুখে হাসি ফোটাবো তার জন্য। কিন্তু আপনি যদি আমার সেই স্বপ্নটা ভেঙে দেন তাহলে আমি কি করব বলেন? আমাকে সুইসাইড করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। না পারবো বাপ মায়ের সামনে যেতে, না পারবো এখানে মামার বাসায় পড়ে থাকতে। ইস রে, কি কষ্ট! তোর কষ্ট দেখে আমার সত্যিই কান্না পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমি তোর মানিব্যাগ নেই নাই। আর তাহলে আমি তোর কাগজপাতি কোথায় পাবো বল? আমার চোখের সামনে থেকে চলে যা। প্লিজ, আমি আপনাকে হাত জোর করে বলতেছি, আপনার পায়ে পড়ে বলতেছি, তাও আপনি আমার কাগজপাতিগুলো ফিরিয়ে দেন, না হলে আমি বেঁচে থাকতে পারবো না। বলতেছি না নাকামি করবি না, এখান থেকে চলে যা। আর তুই কোথায় থাকিস তোর ঠিকানা দিয়ে দে, তোর কাগজপাতি পৌঁছে যাবে, কিন্তু টাকা পাবি না এটা মাথায় রাখিস, কারণ টাকাগুলো আমি মেরে দিয়েছি আর টাকা তোকে ফেরত দিতে পারবো না। আমি আপনার সাথে যাচ্ছি, আপনি আমাকে আমার কাগজপাতিগুলো ফিরিয়ে দেন। আমার টাকা লাগবে না, কাগজপাতিগুলো পেলে আমি একটা জব করতে পারবো। আর টাকাগুলো আপনি নিয়েছেন সমস্যা নেই, কিন্তু আমার কাগজপাতিগুলো অনেক জরুরি, এতদিনের কষ্টের ফল সেগুলো আমার। হয়েছে, ন্যাকামি করতে হবে না। তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি তোর কাগজপাতি পেয়ে যাবি। তুই আমার সাথে যাবি কিসের জন্য? বুঝতে পেরেছি, তুই আমার সাথে ন্যাকামি করতেছিস। আসল কথাটা হচ্ছে, আপনি যদি এখান থেকে চলে যান আর আমার কাগজপাতিগুলো ফিরিয়ে না দেন তাহলে কিন্তু আমি শেষ। শালা, ভাগ এখান থেকে। যখন তোর কাগজপত্রগুলো আমি ফিরিয়ে দিতে চেয়েছি, তোর কাগজপত্র হাতে পেয়ে যাবি। এখন যা, ভাগ এখান থেকে, কথা বলবি না, যা। দেখেন, আপনি শুধু আমার কাগজপত্রগুলো ফিরিয়ে দেন, আমি চলে যাব, সমস্যা নেই। আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি নিয়ে আসেন। আব্বে শালা, তোকে বলছি না তুই এখান থেকে চলে যা, তোর কাগজপত্র পেয়ে যাবি। তারপরও এত কথা বলতেছিস কিসের জন্য? যা, ভাগ এখান থেকে। আজকে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো, একদিন সময় আসবে আমিও এখানে থাকবো, এখান থেকে কোথাও যাব না, তোকে একদিন দেখে নেব। আজকে না হয় আমার কাগজপাতিগুলো তুই হাতে পেয়ে আমার সাথে এরকম করতেছিস, কিন্তু এমন সময় আসবে যে তুই আমার কাছে এসে কান্না করে কুল পাবি না। কিরে, একা একা কি বলতেছিস? জোরে জোরে বল, এত আস্তে কথা বলিস। যেটা বলবি আমি যেন শুনি। আমাকে কি গালি দিলি নাকি? না আপু, আপনাকে আমি গালি দিব কিসের জন্য? আপনি তো ভদ্র মানুষ, কিন্তু আপনার পোশাক আশাকগুলো একটু শালীনভাবে পরলে ভালো হইতো। আব্বে হালায়, আবার আমাকে আপু ডাকতেছিস? আমাকে দেখে কি বুড়ি মনে হয় তুই আমাকে আপু বলতেছিস? আচ্ছা সরি, তাহলে আমি আপনাকে কি বলবো সেটা আমাকে বলে দেন, না হলে তো কোনো কথা বলতে গেলে একটা নাম ধরে ডাকতে হবে। তোকে কিছু বলতে হবে না, এই নে কাগজপাতি এসে গেছে। এখন এখান থেকে তাড়াহুড়ো করে চলে যা, তাড়াতাড়ি চলে যা। ধন্যবাদ আপনাকে এত বড় উপকার করার জন্য, কিন্তু টাকাগুলো যে মেরে দিলেন সেগুলো কি করলেন? আপনারা এই কাজগুলো না করে ভালো কাজ করেন, তাহলে দেখবেন সমাজের লোকেরা আপনাদের সম্মান করবে। আব্বে হালাই জ্ঞান দিবি না, যেটা চেয়েছিস দিয়েছি, এখন এখান থেকে চলে যা, আর কোনো কথা বলবি না। আর শোন, এইভাবে গ্রাম থেকে এসেছিস, বোকা শোকা না হয় একটু ভালোভাবে চলাফেরা করিস, না হলে তুই তো যাবি
এখান থেকে ধাক্কা লাগবে না। কি মনে হয় সেদিন না হয় ভুলক্রমে বুঝতে পারিনি, তখন বুঝতে পারলে তো আর এখানে দাঁড়িয়ে এইভাবে দাপটে দেখিয়ে আমার সাথে কথা বলা লাগতো না। আমার মামা এখানের কমিশনার। কি বলতেছিস? এইখানে আছে নতুন কমিশনার এসেছে, সেটা তোর মামা? এটা শুনেই ফেটে গেল। আরো তো কত কি সামনে অপেক্ষা করতেছে। ওয়েট, আর বেশি দিন এভাবে বাহিরে মানুষের ক্ষতি করতে পারবেন না। খুব তাড়াতাড়ি আপনার জন্য জেলের খাবার অপেক্ষা করতেছে। তুই আমাকে চিনিস না, তাই তুই আমাকে ভয় দেখাচ্ছিস, তাই না? তোকে তো আমি খেয়ে ফেলবো এখন যদি আমার চোখের সামনে থেকে না সরে যাস। এখন তো বুঝতে পারলেন না, যখন বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে। তাই বলতেছি সময় থাকতে ভালো হয়ে যান, না হলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। আমার জীবন সম্পর্কে আমি ভাববো, তোকে জ্ঞান দিতে হবে না। এখান থেকে চলে যা, না হলে কিন্তু এখানে খুন করে ফেলবো। যা এখান থেকে, আমার লোকেরা তোকে ধরে মেরে ফেলবে। ভাগ এখান থেকে। আমি তো চলে যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিচয় নিয়ে। কিন্তু যখন দেখা হবে তখন সোজা আপনাকে নিয়ে থানায় যাব। আরে শালা, ভাগ এখান থেকে। কানের কাছে এসে ভ্যান ভ্যান করবি না। টাকা থাকলে পুলিশদের পকেটে রাখা যায়। ভাগ এখান থেকে। কথাটা বলে মাহিন তার মামাতো ভাইকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা টেনশনে মরেই যাচ্ছে। এতক্ষণ তো ভালোই চাপাবাজি করলো, কিন্তু যদি ঘটনাটা সত্যি সত্যি হয় তার অবস্থা শেষ। না, তাকে এই এলাকায় মনে হয় আর বেশি দিন থাকা যাবে না। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি মিলনকে খুঁজতে লাগলো, কারণ মিলনকে নিয়ে তার ধান্দায় কাজ করা। এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়বে, বেশিক্ষণ থাকা নিরাপদ না। তারপর প্রিয়াঙ্কা মিলনকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মিলন কিছু মানিব্যাগ নিয়ে মুখে হাসি টেনে তার দিকে এগিয়ে আসতেছে। আর প্রিয়াঙ্কা তার কাছে গিয়ে মানিব্যাগগুলো নিয়ে পকেটে নিয়ে নিল, কারণ সবাই দেখলে তো তাদেরকে এখানেই পিটানো শুরু করে দেবে, যার জন্য সেফটি নিল। তারপর মিলনের হাত ধরে একটা সুন্দর মনোরম পরিবেশে চলে আসলো। এখানে কোনো মানুষের আনাগোনা নেই। মিলন সেটা দেখেও অবাক হয়ে গেল। প্রিয়াঙ্কা এরকম করতেছে হঠাৎ করে, কারণটা কি? কি হয়েছে রে? তুই এখানে আমাকে নিয়ে আসলি কিসের জন্য? আরো কিছু কাস্টমার ছিল, তাদের কিছু মারতাম, আর তুই আমাকে এত তাড়াতাড়ি নিয়ে আসলি এখানে নিয়ে আসলি। কোনো সমস্যা? সমস্যা মানে বড় সমস্যা। আমাদের যে নতুন কমিশনার এখানে এসেছে না, আমি যার টাকাগুলো মেরে দিয়েছিলাম, সে নাকি তার ভাগ্নে। তাতে আমাদের কি হয়েছে? আমরা আমাদের মতো কাজ করব। আমরা তো তার সাথে ঝামেলা করব না, তাই না? তার সাথে ঝামেলা না করলে সে আমাদের চিনতে পারবে না। আমি অলরেডি ঝামেলা করে ফেলেছি, আর তুই বলতেছিস ঝামেলা করব না? আমি তো ঝামেলা করে ফেলেছি, এখন কি হবে? কিছু হবে না, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। পরে তাকে বলে দেব আমরা এসব কাজ করি না। আর তুই তো তাকে এটা বলিসনি যে আমরা চুরি করি। আমি তার সাথে চাপাবাজি করতে গিয়ে সবকিছু বলে দিয়েছি। এখন কি হবে? এখন তো জেলের ভাত খাওয়াতে হবে। তার আগে এখান থেকে পালাতে হবে আমাদের। কোথায় যাবি? এখানে এটা আমাদের জন্য নিরাপদ জায়গা। যেখানে যাব সেখানে বিপদ। ভেবে দেখ কোথায় কি কি করে এসেছি। এখন এই একটা মাত্র জায়গা ছিল যেটাতে আমরা নিরাপদে থাকতে পারতাম, সেখানে তুই গন্ডগোল পাকিয়ে দিয়েছিস। কি আর করব, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। আচ্ছা, যা হবে পরে দেখা যাবে, এখন টেনশন করে লাভ নেই। কালকে ঘুরতে যাব বাসায় সবাইকে নিয়ে, তাই এখন সবাই কাজে মনোযোগ দে, পরে দেখা যাবে। টাকা তো আছে, টাকা দিয়ে পরে আবার বের হয়ে আসা যাবে। টাকা দিলে সবাই বন্ধু হয়ে যাবে, সমস্যা নেই। এখন কাজে লেগে পড়ি। তারপর মিলনকে নিয়ে প্রিয়াঙ্কা কাজে লেগে পড়লো। আর সন্ধ্যার সময় তো অনেক মানুষ যাতায়াত করে। প্রিয়াঙ্কা দেখতে যেমন সুন্দর, তার কাজের এক্সপোর্টও তত সুন্দর। সুন্দর সুন্দর পুরুষকে দেখে তার কাছে গিয়ে সুন্দর করে একটু ধাক্কা দেয়, আর তার কাছ থেকে তার পকেটের যত টাকা আছে, সাথে মানিব্যাগ যেটা আছে, সব মেরে দেয়। আর তার রূপ দেখে তো সবাই মুগ্ধ হয়ে যায়, কেউ কিছু বলতেও পারে না। উল্টো প্রিয়াঙ্কাকে সবাই সরি বলে চলে যায়, কিন্তু তারা তো বুঝতে পারে না তাদের কি মেরে দিয়েছে প্রিয়াঙ্কা। এমন সময় মারতে মারতে গিয়ে দেখলো তার শরীরের ভেতর অনেক মানিব্যাগ জমা হয়ে গেছে। এখানে আর থাকা যাবে না, তাই সে মিলনকে খবর দিয়ে বাকি সবাইকে একসাথে করে নিয়ে তাদের কাছে মানিব্যাগগুলো হ্যান্ড ওভার করে নিজে একটু ফ্রি হয়ে বাসার দিকে যায়। সবাই একসাথে যেতে লাগলো। আর এইদিকে মাহিন ফোন দিয়ে আটতে লাগলো যে সেই মেয়েটাকে কিভাবে ভালো পথে আনা যায়, কারণ মেয়েটা দেখতে অনেক সুন্দর, ভালো কাজ করে খেতে পারে। এসব কাজ করলে তো সমাজের লোকে যদি একবার বুঝতে পারে, তাহলে তো তাকে কেউ বাঁচিয়ে রাখবে না, কারণ সে অনেক টাকা মেরে দিয়েছে। তার মনে হয়, তার কথাবার্তা শুনে সেটা তো মনেই হয় না। মাহিন কথাগুলো ভাবতেছিল, তখন তার মামা এসে মাহিনকে ডাকতে লাগলো। মাহিন তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে রেখে বাইরে চলে আসলো। সে দেখে তার মামা খাবার টেবিলে বসে আছে, আর তার মামাতো ভাই দাঁড়িয়ে আছে। মাহিন সুন্দর করে ভদ্র হয়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো।
চুপচাপ। তার মামার সামনে একদম ভদ্র সেজে তার মামির দিকে মাহিন সুন্দর করে ভদ্র হয়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো চুপচাপ। তার মামার সামনে একদম ভদ্র সেজে তার মামার দিকে চোখ তুলে তাকাতে পারছে না সে। কিরে এইভাবে দাঁড়িয়ে আছিস কিসের জন্য? আর তোকে এরকম দেখাচ্ছে, ব্যাপার কি? কোনো সমস্যা? না মামা, আমার আবার কিসের সমস্যা থাকবে? আমার কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে দাঁড়িয়ে আছিস যে, বসে পড়। তোকে দেখে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে, আমার সাথে শেয়ার করতে পারিস। আসলে মামা, আমি যে টাকাগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলাম সেগুলো না হারাই ফেলছি, তাই আমার কিছু টাকা লাগবে। সেটা তুই আমাকে আগে বলবি না? এবার চুপচাপ থাকলে হবে? তোর টাকা লাগবে তুই আমাকে বলবি না? তা না করে এখানে কি রকম হয়ে দাঁড়িয়ে আছিস? সেরকম কিছু না, এমনিতেই ভাবলাম হয়তো তোমার কাছে টাকা এখন থাকবে না, কারণ তোমার তো বেতন দেয়নি। হয়েছে, নাকামি করতে হবে না, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। কালকে সকালে তোর মামার কাছ থেকে টাকাটা নিয়ে নিবি, কত লাগে আর সেখানে দিয়ে দেবো। আর কালকে সন্ধ্যায় আবার দেখা হবে, কালকে ছুটি পাবো, পরশুদিন একসাথে ঘুরতে যাবো। আচ্ছা মামা, আমার কোনো সমস্যা হবে না। তাহলে আমি এখন ঘুমাতে গেলাম। আমার না খেতে ইচ্ছে করতেছে না, মাথা প্রচুর ব্যথা করতেছে। না ঘুমালে মাথা ঠিক হবে না, আর এখন যদি কিছু খাই তাহলে বমি হবে। এসব কি বলছিস তুই? তুই এখন খাবি না? তাহলে এত আয়োজন করলাম কিসের জন্য? আর তোর কিসের মাথা ব্যথা? আমার কাছে ট্যাবলেট আছে, তুই সেটা খাবি। এখন খাবার খা। মামুনি, সত্যি কিছু খেতে ইচ্ছে করতেছে না, কালকে খাবো। আমার ওগুলো ফ্রিজে রেখে দাও, আমি কালকে সকালে উঠে খেয়ে নেব। আমি কোনো কিছু শুনতে যাচ্ছি না, এখন যেটা বলবো সেটাই করতে হবে, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। মামুনি, আজকের দিনটার জন্য অন্তত আমাকে ছেড়ে দাও। সত্যি খুব খারাপ লাগতেছে, কালকে থেকে মাথা ঠিক হলে আর এরকম হবে না। আচ্ছা, গিয়ে ঘুমিয়ে পড়, আজকে তাহলে বেশি জোর করব না। তা আর শোন, আমার ঘরে গিয়ে দেখ টেবিলের উপর ওষুধ রাখা আছে, সেখান থেকে একটা নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়, তাহলে একদম ফ্রেশ হবে। মাহিন কোনো কথা না বলে চুপচাপ তার মামানির কথা মতো সেখান থেকে চলে গেল, আর তার মামানির রুমে গিয়ে সেখানে থাকা ওষুধ নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ল। আর এইদিকে প্রিয়াঙ্কা তার রুমে এসে সব মানিব্যাগ খুলে খুলে দেখতে লাগলো। কোনো মানিব্যাগে 2-3 হাজার, কোনো মানিব্যাগে 10-12 হাজার, আবার কোনো মানিব্যাগে 400-500 টাকাও আছে। প্রিয়াঙ্কা টাকাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিল, আর মিলনকে বলল সবকিছু রেডি করে রাখতে, আর সবাইকে বিদায় দিয়ে দিল কিছু টাকা দিয়ে। এরা সবাই প্রিয়াঙ্কার সাথেই কাজ করে অনেকদিন যাবত। প্রিয়াঙ্কার সাথে কেউ বেইমানি করে না, কিন্তু মিলন মাঝে মাঝে বেইমানি করায়, সেটা মেনে নেওয়ার মতোই। মিলন মাঝে মাঝে এমন কাণ্ড করে যেটা প্রিয়াঙ্কা মেনে নিতে পারে না, কিন্তু পরে ঠিক মিলন এসে প্রিয়াঙ্কাকে মানিয়ে নেয়, ক্ষমা চায় তার কাছে, সে আবার ভালো করে কাজ করে, কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায় মিলন। এখন কি করব? এই টাকাগুলো তো এখানে রাখা যাবে না, আর মানি ব্যাগগুলো কোথায় রাখবো? সেগুলো তো এখানে রাখলে যে কোনো সময় পুলিশ যদি আসে তাহলে তো সমস্যা হয়ে যাবে। আজকে কোনো কিছু করতে হবে না, কালকে সবগুলো বস্তায় প্যাকেট করে নিয়ে যাব, গিয়ে রাস্তায় গিয়ে একটা সাইডে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। আচ্ছা, তুই যেটা বলবি সেটাই হবে এখন। তাহলে ঘুমিয়ে পর, কালকে দেখা হবে। আর আমি এখন একটু ঘুমাবো না, বাইরে যাব, বাইরে থেকে এসে সবকিছু গুছিয়ে রেখে তারপর ঘুমিয়ে পড়বো। তাহলে কালকে দেখা হবে। এত রাতে তোকে বাইরে যেতে হবে না, যদি তোকে পুলিশে ধরে তখন তুই সব কিছু বলে দিবি। এখন তুই ঘুমিয়ে পড়। আচ্ছা, তুই আমাকে এত ভয় দেখাচ্ছিস কিসের জন্য বুঝতেছি না। এত ভয় পাবো কিসের জন্য? আমরা তো কোনো কিছু দোষ করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, কেউ তো আমাদের দেখেনি, তাই না? এত কথা বলতে পারবো না তোর সাথে, তোকে আমি বোঝাতে পারবো না, সেটা আমি ভালো করে জানি। এখন আমি যেটা বলতেছি সেটা করলে ভালো হয়। আচ্ছা, তো একটা বুদ্ধি দেই তোকে। তুই ছেলেটাকে প্রেমের জালে টেনে নে, তারপর দেখে আমরা মুক্তভাবে কাজ করতে পারবো, আর আমরা আমাদের কাজ দিব্যি চালিয়ে যেতে পারবো। কি বলিস? আমাকে দেখে কি তোর অভিনেত্রী মনে হয়? আমি এখন গিয়ে অভিনয় করব তার সঙ্গে? আমি পারবো না এসব করতে এখন, বাকিটা দেখা যাবে পরে। কথাটা কিন্তু তুই ভেবে দেখতে পারিস। একবার যদি তুই তাকে একবার প্রেমে পড়িয়ে নিতে পারিস, তাহলে কিন্তু আমাদের ধান্দায় কেউ হাত দিতে পারবে না। ভেবে দেখ ব্যাপারটা। সে শুধু আমাদের ধান্দার কাজটা জানে, আর কেউ জানে না। এখন যদি সে আমার সাথে থাকে, চলে বলে কৌশলে পটিয়ে নিতে পারিস, তাহলে তো সত্যি সত্যি প্রেম করতে হবে না, তাই না? শুধু একটু অভিনয় করবি। এসব বাজে বাজে কথাবার্তা না বলে ঘুমিয়ে পড় গিয়ে, এসব ব্যাপার পরে দেখা যাবে। এখন এত ভয় পেলে চলবে? তুই বল, কালকে আমরা ঘুরতে যাচ্ছি, আর তুই এখন আমার মুডটা নষ্ট করে দিচ্ছিস। আমি শুধু কথাটা বললাম তোকে, এখন তুই ভেবে দেখ কি করতে পারিস। আচ্ছা, এসব কথা পরে দেখা যাবে। এখন আমি ঘুমাতে গেলাম, তুইও ঘুমিয়ে পড়, কালকে সকালে দেখা হচ্ছে। আচ্ছা, এখন যা ঘুমিয়ে পড়, কালকে এসব বিষয় নিয়ে কথা বলা যাবে। এখন আমি কোনো কিছু টেনশন করতে চাচ্ছি না, আমি এখন ঘুমিয়ে পড়তে চাচ্ছি। মিলন আর প্রিয়াঙ্কাকে কোনো কথা বলল না, চুপচাপ সেখান থেকে সে বেরিয়ে গেল তার রুমে, আর প্রিয়াঙ্কা রুমের দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ল। মিলনের কথাটা একটু ভাবতে লাগলো, আসলে মিলন যেটা বলেছে
সেটা কি করা উচিত ঠিক, নাকি একটা মানুষকে ঠকানো উচিত না? কিন্তু সে তো এসব কাজ না করে থাকতে পারবে না। তার অভ্যাস হয়ে গেছে। এখন যদি সে পথের কাঁটা হয়ে দাঁড়ায় তাহলে তো সমস্যা হয়ে দাঁড়াবে। সে তো ঠিকমতো তাদের কাজ চালাতে পারবে না। যদি এরকম কিছু হয় তখন মিলনের কথাটা ভেবে দেখা যাবে। এখন আপাতত এসব ভাবনা ভাবতে চাচ্ছে না প্রিয়াঙ্কা, তাই সবকিছু বাদ দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে যখন প্রিয়াঙ্কার ঘুম ভাঙলো তখন সে দেখলো যে সবাই বাইরে চেঁচামেচি করছে। এটা অস্বাভাবিক কিছু নয়, এখানে প্রতিনিয়ত এরকম হয়ে থাকে। বস্তির মানুষ সবাই চেঁচামেচি করবেই। প্রিয়াঙ্কার টাকা আছে, চাইলে ভালো কোনো জায়গা থাকতে পারে, কিন্তু সে চায় না, কারণ সে ছোট থেকে এইরকম জায়গায় বড় হয়েছে। এই জায়গার একটা মায়া রয়েছে, আর এই চেঁচামেচি তো তার নিত্যদিনের সঙ্গী। প্রতিদিন সকালে তাকে এটা শুনেই ঘুম থেকে উঠতে হয়। মামনি, আমি একটু বাইরে যেতে চাচ্ছি, একটু সকালে শহরটা ঘুরে দেখতে চাচ্ছি। আমি একটু বাইরে গেলাম। এই যে বান্দর মশাই, আপনি একটু এইদিকে আসেন। কালকে যে রাতে কি বলেছিলেন আপনার পকেটে কোনো টাকা নেই? এখন কোথায় যাবেন টাকা ছাড়া? ঘুরতে? বেশি কোথাও যাব না তো, এই তো সামনে বাজার থেকে ঘুরে আসব। আর টাকা লাগবে না, যাব এমনিতেই ঘোরাঘুরি করব, তারপর চলে আসব। হয়েছে অনেক কথা, এখন তাড়াতাড়ি আয় এখানে, আর টাকা নিয়ে চলে যা। বেশি কথা বলতে পারবো না। তোমার ছেলে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তোমার সে চান্দু কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি? সে তো তোর মতো অলস না। সকালে উঠে ফ্রেশ হয়েছে, নাস্তা করেছে, তারপর কোচিং এ গিয়েছে। একটু পরে চলে আসবে, তখন দেখে নিস আমার ছেলেকে। একদিন দেখবে সে আমার থেকে অনেক বড় বদমাশ হয়ে যাবে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। কথাটা মাথায় রেখো। সকাল সকাল তোর সাথে এত তর্ক করতে পারবো না বাবু। আমাকে এখন মুক্তি দে। তুই টাকাগুলো নিয়ে এখান থেকে যা, আমার হাতের কাজগুলো শেষ করি। মাহিন সেখানে আর কোনো কথা না বলে চুপচাপ তার মামার কাছ থেকে সে টাকাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো। সে সকালে শহরটা ঘুরে উপভোগ করতে চায়, তাই সে ভালোভাবে দেখে শুনে চলতে লাগলো। সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে লাগলো। সে হাঁটতে হাঁটতে একটা মনোরম পরিবেশে চলে আসলো। বাজার থেকে একটু দূরে ডান সাইডে যে একা একা এসেছে, জায়গা ভালো করে চেনে না, তাই বেশি দূরেও যাচ্ছেন। কোথায় যাবে, কি করবে, পরে আবার সমস্যা হয়ে দাঁড়াবে, তাই সে আশেপাশের জায়গাগুলোই ভালোভাবে উপভোগ করতে লাগলো। সে দূর থেকে তাকিয়ে দেখলো সামনে একটা দিঘি দেখা যাচ্ছে। সেখানে বসে থাকার মতো কিছু টেবিলও দেখা যাচ্ছে, তাই সে সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকতে চায় একা একা। যেমনটা ভাবা তেমনটাই করলো। মাইন সেখানে তাড়াতাড়ি গিয়ে বসে পড়লো আর সেই দিঘির দিকে তাকিয়ে রইলো। সুন্দর পরিবেশটা, যদি এখানে তার প্রিয়তমা থাকতো তাহলে আরো অনেক বেশি মজা হতো। আর এদিকে প্রিয়াঙ্কা আর মিলন দুজনেই রেডি হয়ে সবার সাথে গাড়িতে করে এনজয় করতে করতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। একটু দূরে এসে তার গাড়িটা নষ্ট হয়ে গেল, তাই সে নেমে গাড়িটা ঠিক করার জন্য মিলনকে ডাকলো। মিলন এসে দেখলো যে গাড়ির ইঞ্জিনে সমস্যা হয়েছে। এখন কি করবে ভেবে পাচ্ছে না। প্রিয়াঙ্কাকে বলল, তো প্রিয়াঙ্কা এখন রেগে আগুন হয়ে যাবে। কিরে, কথা বলিস না কিসের জন্য? কি হয়েছে গাড়ির, আমাকে বল। কপাল খারাপ হলে যেটা হয় আর কি, গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। এখন এই গাড়িতে আমরা যেতে পারবো না, আর এখন পিকনিক ক্যান্সেল, এখন ঘুরে যেতে হবে। মনে হচ্ছে কপালটাই খারাপ। একটা আয়োজন করলাম, সেটা হলো না। চল, আমাদের বাজারের পাশে দিঘি আছে, সেখানে গিয়ে আজকের পিকনিকটা করে তারপর বাসায় যাব। সবাই সব কিছু নিয়ে নাও। এটা কিভাবে সম্ভব? যেখানে তো একটুও পর কোলাহল তৈরি হবে, সেখানে তো ভালো মতো কিছু করতে পারবো না। তার থেকে অন্য কোথাও চলে যাই। তোকে যেটা বলতেছি সেটা কর, তার থেকে বেশি কথা বলিস কিসের জন্য? তোকে যেটা বলছি তুই সেটা করবি। প্রিয়াঙ্কাকে যদি এখন বলে, প্রিয়াঙ্কা তো রেগে আগুন হয়ে যাবে। তাই মিলন চুপচাপ প্রিয়াঙ্কার কথা মতো সবাইকে সবকিছু বুঝিয়ে দিল। আর সবাই সবকিছু কাঁধে করে নিয়ে সেই দিঘির কাছে গিয়ে আস্তে আস্তে যেতে লাগলো। তারপর সেখানে এসে তারা একটা তাঁবু টাঙিয়ে নিল, যাতে করে রোদ না লাগে। মাইন সেখানে বসেছিল। সামনে আসা একজন মানুষকে দেখতে বেশ এক্সাইটেড হলো তাদের সাথে গল্প করার জন্য, কারণ তারা তো কোথা থেকে এসেছে সেটা জানতে হবে তাকে। আসলে মাহিনের একটা বদ অভ্যাস আছে, নতুন মানুষদের সাথে তার পরিচিত হতে অনেক ভালো লাগে। তাই যখন কোনো নতুন মানুষ দেখতে পায়, সে তার সাথে পরিচিত হওয়ার জন্য নিজ থেকেই তার কাছে গিয়ে কথা বলে এবং তার সাথে পরিচিত হয়। এটা তার কাছে একটা আলাদা ভালো লাগা কাজ করে। তাই সে সেখানে বসে না থেকে সামনে এগিয়ে যেতে লাগলো। মাহিন সেখানে গিয়ে প্রিয়াঙ্কাকে দেখতে পেল না, কারণ প্রিয়াঙ্কা পিছনে ছিল আর তাকে দেখা যাচ্ছে না। আর মিলন সেখানে তাঁবুটা ভালো করে সাজাচ্ছে। আর মাহিন মিলনকেও দেখতে পেল। মিলনকে তো মাহিন চেনে না, তাই সে মিলনের সাথে কথা বলার জন্য ট্রাই করতে লাগলো, কিন্তু মিলন মাহিনকে পাত্তা দিচ্ছে না। এই যে ভাইয়া, আপনার কোথা থেকে এসেছেন? আপনাদের তো মনে হচ্ছে এখানে নতুন।
দেখেন, ডিস্টার্ব করবেন না আমাকে, আমার অনেক কাজ বাকি আছে, কাজগুলো করতে দেন। আর এলাকার নতুন মানে আমরা এই এলাকার ছোট থেকে বড় হয়েছি। আমি ভেবেছিলাম নতুন এসেছিলেন তাই পরিচিত হতে এলাম, কিন্তু আপনারা যেহেতু এই এলাকার তাহলে আর কি বলি। আচ্ছা ভাই, ভালো থাকবেন। দেখেন, কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যেতে পারেন। আর আপনি কে? আপনাকে তো এলাকায় নতুন মনে হচ্ছে, আপনি আমাদেরকে বলতেছেন আমরা নতুন? ভাগেন, ফাজলামি পাইছেন এখানে। আরে ভাই, এত রাগ দেখান কিসের জন্য বুঝি না। আমি তো আপনাকে খারাপ কোনো কথা বলিনি, তাহলে আপনি এত হঠাৎ রেগে যাচ্ছেন কিসের জন্য? আরে মিয়া, আপনি এত কথা বলেন কিসের জন্য বুঝতেছি না তো। দেখতে পারতেছেন আমি মানুষটা কাজ করতেছি, তারপর আপনাকে এখানে কথা বলতে হবে? আমি তো চলে যাচ্ছিলাম, কিন্তু আপনি হঠাৎ করে এতটা রেগে গেলেন কিসের জন্য? শোনেন, একটা মানুষ এসে কথা বলতেই পারে, তার সাথে ভালোভাবে কথা বললেই তো হয়, তাই না? তো সমস্যা কি? তুই ভালোভাবে কথা বুঝিস না? তুই চলে যাচ্ছিস না কিসের জন্য? এখানে কি নিজের জীবনটা হারাতে চাস? দেখেন ভাই, এখনো বিয়ে শাদী করিনি, আর এখন মরার ইচ্ছাও নেই, কারণ অনেক পাপ কাজ করেছি, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করব তারপর। তাহলে এখান থেকে কেটে পড়, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। এখানে বেশিক্ষণ থাকবি না, তাহলে তোর কপালে দুঃখ আছে। ভাইয়া, তাহলে আমি গেলাম। আপনারা ভালো থাকবেন, আর আশা করি মনে কষ্ট নেবেন না। ভুল হয়েছে, মাফ করবেন। কি গো জানু, তুমি এখানে কেন? বউয়ের টানে এখানে এসেছো নাকি? কি এসব আবল তাবল কথা বলতেছেন? বুঝতেছি না তো, কিসের বউ? হয়েছে, আর এত ন্যাকামি করতে হবে না। এখন তো আমাকে বউ বলে অস্বীকার করবে, সেটা আমি ভালো করে জানি। আপনার মতো চোরকে বানাবো আমার বউ? কখনো সম্ভব না। এইরকম চুনি মেয়েকে আমি ঘৃণা করি। আর আপনি সেদিন আমাকে জ্ঞান দিচ্ছিলেন যে আমি যেন ভালো হয়ে যাই, তাই না? আর এখন যখন ভালো হতে চাইলাম, আপনার কাছে আসলাম, আর আপনি আমাকে কি বলছেন? এখন আমি ভালো হব কিসের জন্য শুনি? তাই বলে আমার কাছে এসে ভালো হতে হবে এমন তো কোনো কথা নেই। অন্য কারো কাছে যান, বা আপনার আত্মীয়দের সাথে মিলামিশা করেন, তাদের সাথে থাকেন, তাদের পরিবেশের সাথেই নিজেকে মানিয়ে নেন, তাহলে তো ভালো হয়ে যেতে পারবেন। জ্ঞান দিতে সবাই পারে, বুঝছেন, কিন্তু সাহায্য করতে কেউ পারে না। একজন মানুষের হাত ধরে যে ভালো বানাবে, সেটা কেউ করতে চায় না। আমার তো আত্মীয় স্বজন নেই, আমি এতিম, আর কেউ ভালো করবে না। আচ্ছা, আমি আপনাকে ভালো করব, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি আমার শর্তগুলো আপনি মানেন, তাহলে আমি আপনাকে ভালো করার সর্বোচ্চ চেষ্টা করব। এমন কোনো শর্ত দেবেন না যেটা আমি রাখতে পারবো না, কারণ আমার কিছু শর্ত বলে মানুষের উপর অ্যালার্জি আছে। কোনো শর্ত দেখলে আমার কেমন জানি রাগ উঠে যায়। আমি ভালো হতে এসেছি এখানে, আবার কিসের শর্ত থাকবে? আমাকে আপনি চাইলে ভালো হতে সাহায্য করতে পারবেন, না চাইলে নাই। কিসের শর্ত আবার? আচ্ছা, বিশ্বাস করলাম আপনাকে, কোনো শর্ত দিলাম না আমি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সবসময় নিজের লিমিটের মধ্যে থাকবেন, বুঝছেন? লিমিট ক্রস করে কোনো কিছু করা কিন্তু কারো কাছে ভালো লাগে না। এত কথা শুনতে পারবো না। আপনি যদি আমাকে ভালো করতে চান তাহলে বলে দেন, না করতে চাইলেও সেটা বলে দেন। এত কথা শুনতে আমার ভালো লাগে না। আমি ভালো হতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে সেই সুযোগটা দিলেন না। আর কখনো যদি আমার সামনে এসে দাঁড়িয়েছেন, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি কিন্তু একবারের জন্যও বলিনি আমি আপনাকে সাহায্য করব না। আপনি একা একা একটু বেশি বেশি বোঝেন, তার জন্য এত সমস্যা হয়। আমাকে ভালো হতে হলে কি কি করতে হবে এমন কিছু বলবেন না যেটা আমি করতে পারবো না, বুঝছেন? কারণ বেশি মানুষের কথা রাখতে পারি না। আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনাকে রাখতে হবে আর মেনে চলতে হবে, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি ভালো তো ভালো, আর খারাপ যখন হব তখন তো কি বলবো না করবো ভেবে পাই না। আচ্ছা, আমাকে কি কি করতে হবে এখন সেটা বলেন। এত কথা না বলে এখন আমাকে কি কি করতে হবে সেটা বলে দিলে ভালো হয়। এখন আপনি যে উশৃঙ্খলতা দেখাচ্ছেন, ধৈর্য ধারণ করতেছেন না, সবকিছু খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছেন, বা সবকিছু আগে ভাগে করতে যাচ্ছেন, এটা কখনো করা যাবে না। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে অন্য মানুষ কি বলে সেটা শুনতে হবে, মানুষের কথার গুরুত্ব দিতে হবে, তাহলে দেখবেন যে আপনি আপনা আপনি ভালো হয়ে যাবেন। আর একটা কথা, মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে। মিথ্যা কথা কখনো বলা যাবে না। এই দুইটা শর্ত মেনে চললেই হবে, আর কিছু লাগবে না। এটা কোনো ম্যাটার হলো? এটা তো যে কেউ করতে পারবে, কোনো সমস্যা? কোনো সমস্যাই না করলাম, না কাউকে মিথ্যা কথা বললাম। আপনি যেটা বললেন আমি মেনে চলবো, সমস্যা নাই। দেখি তাতে আমার কোথায় সমস্যা? এটাতে কোনো সমস্যা হবে না আমার। আমি কাউকে মিথ্যা বলবো না, সবকিছু মনোযোগ দিয়ে শুনবো কে কি বলে। আচ্ছা, দেখা যাবে। যদি এই দুইটা শর্তের মধ্যে একটা শর্ত ভঙ্গ করেছেন, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তখন কিন্তু আপনাকে জেলের ভাত খাইতে হবে। আপনি জেল থেকে দূরে থাকবেন, শুধু এই শর্ত দুইটা যদি মেনে চলেন তাহলে। সমস্যা নাই, আমি তো এই দুইটা
নিমিষেই করে যেতে পারবো, কোনো সমস্যা হবে না আমার। আমি একদম ঠিক থাকবো। আমি শর্ত দুইটা মন দিয়ে পালন করব। এগুলো তো মন দিয়ে করতে হয় না, এমনিতেই হয়ে যায়, সমস্যা নাই। আপনি যতটা সহজ মনে করেন এই কথা কিন্তু তত সহজ না। একটু ভেবে দেখেন গভীরভাবে, তাহলে বুঝতে পারবেন এর মর্মার্থ কি। আচ্ছা, অনেক কথা হয়েছে, এসব নিয়ে পরে ভেবে দেখা যাবে। এখন আপনি আমার সাথে আসেন, আমাদের সাথে পিকনিক অ্যাটেন্ড করবেন। তারপর সবাই একসাথে এনজয় করে এখান থেকে চলে যাব। আমি এখন যেতে পারবো না, আমাকে এখন বাসায় ফিরে যেতে হবে। আমার জন্য মামনি অপেক্ষা করতেছে। নতুন এসেছি এলাকায়, যদি এখন আবার লেট করি তাহলে আমাকে নিয়ে তিনি এত টেনশন করবে। আপনি ছোট বাচ্চা না যে আপনাকে নিয়ে টেনশন করবেন। হয়তো ভাববেন যে কোথায় আছেন, আড্ডা দিচ্ছেন, পরে চলে আসবেন। আপনি তো ছোট খোকা না, আপনাকে এখন যেটা বলতেছি সেটা রাখতে হবে। আমিও যেমন আপনার কথাটা রেখেছি, আপনাকে আমার কথা রাখতে হবে। কি আজব কথাবার্তা বলতেছেন? আমি নতুন এসেছি, আমি এই এলাকার তেমন কিছু চিনি না, আর আপনি আমাকে এভাবে জোর করতে পারেন না। আপনি ভালো হতে যাচ্ছেন, আমি দুইটা কথা বললাম, এই দুইটা চলবেন, ভালো হয়ে যাবেন। আর কালকে আপনার সাথে যখন দেখা হবে তখন আবার কি সমস্যা হয় সেটা বলবেন। আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখন আপনাদের সাথে পিকনিকে অ্যাটেন্ড করতে পারতেছি না। আমি একান্তভাবে সরি। আমি তো এত কথা শুনতে চাইনি। আপনি এত কথা বলছেন কিসের জন্য? এত বকবক করছেন কিসের জন্য? আমি এখন যেটা বলতেছি সেটা আপনাকে করতে হবে বাধ্যতামূলক। আপনি এসব আজব কথা কেন বলতেছেন? আমি বলতেছি না আমাকে এখন যেতে হবে, আপনি বুঝতেছেন না কেন ব্যাপারটা? আমি গ্রাম থেকে এসেছি, আমি যতই শহরের অলিগলি দেখে শুনে চলতে পারি না কেন, আমার মামানির কাছে কিন্তু আমি এখনো অচেনা একটা মানুষ। তার টেনশন হবে, এটা স্বাভাবিক। আবরার কথা বলতেছে, আমার কথার উপর এখন বলতেছি। পিকনিকে অ্যাটেন্ড করবেন তো এখন করুন। আর আপনার কাছে তো মোবাইল আছে নিশ্চয়ই, তাই না? তাকে ফোন করে বলে দেন আপনি আপনার বন্ধুর সাথে আছেন, নতুন বন্ধু হয়েছে, তার সাথে যাবেন। আমি তো ভুলে আমার ফোনটা রুমের ভিতর রেখে এসেছি, কিন্তু মামানির নাম্বারটা আছে। আপনার ফোনটা থাকলে দেন, আমি তার সাথে একটু কন্ট্যাক্ট করব। এই নেন ফোন, আপনি কথা বলেন। আমি এখানে দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা নাই। আপনি বলেন যে আপনার নতুন বন্ধু হয়েছে এখানে, তার সাথে আছেন, একটু পর বাসায় ফিরবেন, কোনো যেন টেনশন না করে আপনাকে নিয়ে। তারপর মাহিম প্রিয়াঙ্কার হাত থেকে ফোনটা হাতে নিয়ে তার মামানি নাম্বারে সেখানে তুলে দিল। তার মামানি নাম্বারে ফোন করতে লাগলো। কিছুক্ষণ পর তার মামানি ফোনটা রিসিভ করলো। মাহিন তার মামানির সাথে কথা বলতে যাবে, তখনই প্রিয়াঙ্কা মাহিনের হাত থেকে ফোনটা নিজের হাতে নিয়ে নিল, আর সে নিজে থেকেই কথা বলতে লাগলো। এটা দেখে মাহিন অবাক হয়। এখন যদি সে বাসায় যায় তাহলে তার মামানি তাকে কি কি বলবে সেটা শুনতে হবে। এখন না জানি কত কথা শুনতে হবে, কিন্তু এখন প্রিয়াঙ্কা যে তার মামানিকে কে কি কি বলবে সে বুঝতে পারছে না। সেটা ভেবেই আরো মাহিনের মাথা গরম হয়ে যাচ্ছে। এবার না জানি সংসারে আগুন লাগিয়ে দেয়। তার মামানি এমনিতেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করা, এই বিষয়টা নিয়ে এখন যদি এই মেয়ে তার মামানির সাথে কথা বলে তাহলে তো তার মামানি তাকে নিয়ে আরো কি কি করবে ভেবে পাচ্ছে না। মাহিন আজকে বাসায় গেলে তার কপালে যে দুঃখ আছে। হ্যালো, আসসালামু আলাইকুম মামুনি, আমি মাহিনের বন্ধু বলতেছি। মাহিন আজকে এখানে এসেছে আমাদের সাথে পিকনিকে, এখন অ্যাটেন্ড করবে, তার যেতে একটু দেরি হবে। কি আবল তাবল কথাবার্তা বলছো মাহিন? এখানে নতুন, আর তোমার বন্ধু আসবে কোথা থেকে? আর তোমার বাসা কোথায়? তোমার নাম কি? আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, আমিও এই শহরে থাকি। তার সাথে প্রথম দিনে দেখা হয়েছিল, তখন থেকে পরিচয়। মাহিন এখানে ঘোরার জন্য এসেছে, আর আমরা এখানে পিকনিকের আয়োজন করেছি। আসলে সে এখন বাসায় যেতে যাচ্ছে, আমরা যাচ্ছি যে আমাদের সাথে থাকলেও হয়তো তারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তাই যদি আপনি কিছু মনে না করতেন, সে একটু পরে বাসায় ফিরুক। আচ্ছা, সমস্যা নেই, কিন্তু এই ফোন তোমার তাই না? সে তো ফোন বাসায় রেখে গেছে, আমি দেখলাম তার ঘরে। হ্যাঁ মামুনি, ঠিক বলেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, সে নাকি ফোন বাসায় রেখে এসেছে, তাই আর থাকতে চাচ্ছে না। আপনি একটু তাকে বলেন যেন সে টেনশন না করে আপনাকে নিয়ে। আচ্ছা, সমস্যা নাই, তাকে ফোনটা দাও, আমি তাকে বলে দিচ্ছি তোমাদের সাথে এসে থাকবে, সমস্যা নেই। আর সে এখানে নতুন এসেছে, কেউ তাকে যেন না ডিস্টার্ব করে, এই বিষয়টা একটু খেয়াল রাখবে তুমি। আচ্ছা, সমস্যা নাই, আমি দেখে রাখবো তাকে। সে তো ছোট বাচ্চা না, কিন্তু তার চলনগুলো একদম ছোট বাচ্চাদের মতো মনে হচ্ছে, কিছুই বোঝে না। আচ্ছা, অনেক হয়েছে, এখন তার হাতে ফোনটা দাও, আমি তাকে বলে দিচ্ছি
কোনো ঝামেলা হবে না। তুমি তাকে সেখানে নিয়ে একটু ঘোরাঘুরি করো, আমি তার সাথে কথা বলে নিচ্ছি। আর যখন সে বাসায় আসবে তার সাথে তুমিও এসো, বাসায় একসাথে কথা বলবো বসে। আচ্ছা মামুনি, কোনো সমস্যা নেই, আমিও তার সাথে যাব। এখন আপনি কোনো টেনশন করবেন না, আমি এখন তাহলে যাচ্ছি, আপনি তার সাথে কথা বলেন। হ্যালো মামানি, বলেন। আমি তো বাসায় যেতে চাচ্ছি, কিন্তু সে তো যেতে দিচ্ছে না। কি করব বুঝতেছি না। আমি ভালো করে বুঝতে পেরেছি, এখন কিছু বলবো না, বাসায় ফিরে আয়। আর মেয়েটাকে সঙ্গে আসতে চাইছে, তাকে সঙ্গে করে নিয়ে আসিস। তুমি আবার এটা করতে গেলে কিসের জন্য? তাকে আমাদের বাসায় নিয়ে যেতে হবে এমন তো কোনো কথা নেই। আমি যেটা বলছি সেটা কর, এর বেশি কোনো কথা বলবি না, বুঝছিস? এখন ফোনটা রেখে দিচ্ছি, আমার হাতে কাজ আছে, আমি সেগুলো সেরে করতেছি, পরে কথা হবে। মাহিন আর তার মামানির সাথে কোনো কথা না বলে ফোনটা রেখে দিল আর তার মামানির বাসায় কাজে লেগে পড়লো। আর এদিকে প্রিয়াঙ্কা সেখানে আগে থেকেই চলে গিয়েছে। মাহিন সেখানে দাঁড়িয়ে কথা বলা শেষ করে কি করবে না করবে, এখন এখান থেকে সে যেতে পারবে না, কারণ তার মামানি যেটা বলেছে তাকে তো এখন সেটা করতেই হবে। তারপর মাহিন নিজেরই মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখানে যেতে বাধ্য হলো, কারণ এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেখানে না গেলে চলবে না। তাই মাহিন সেখানে গিয়ে এক সাইডে দাঁড়িয়ে পড়লো। প্রিয়াঙ্কার হাতে ফোনটা দিয়ে প্রিয়াঙ্কা ভালোভাবে লক্ষ্য করতেছে মাহিন খুব চিন্তিত থাকবে, তোর নতুন এলাকার সাথে মিশছে আর প্রিয়াঙ্কা নিজ থেকে চাচ্ছে তার সাথে মিশতে, ভালো হয়ে যেতে মাহিনের সাথে থেকে। কিন্তু মাহিন সে শর্তটা তাকে দিয়েছে সেটাও তাকে রাখতে হবে, তা না হলে তো চলবে না। প্রিয়াঙ্কা যতটা সম্ভব সেটা রাখার চেষ্টা করবে, কিন্তু তার ধান্দা থেকে সে দূরে সরে আসবে না। তাহলে খাবে কি, আর সেই দিন বাচ্চাদেরই বা কি খাওয়াবে? তারপর প্রিয়াঙ্কা কাজে মন দিল, আর এদিকে মাহিন এদিক ওদিক তাকিয়ে পরিবেশটা দেখতে লাগলো। অনেক সুন্দর লাগছে তার কাছে পরিবেশটা। কি হলো, ওইখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? এখানে আসেন, আমাদের সাথে যোগ দেন, ভালো লাগবে। আমার সাথে গল্প করেন, মজা পাবেন। আমি এখানে ঠিক আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনারা কাজ করেন আর মজা করেন। আমি সেখানে গিয়ে আপনাদের মজাটা নষ্ট করতে চাচ্ছি না। আপনি সবসময় একটু বেশি কথা বলেন। এখানে আসতে বলেছি, এখানে আসবেন, আর যদি একটা কথা বলেছেন তাহলে কিন্তু। মাহিন কোনো কথা না বলে চুপচাপ হয়ে তাদের কাছে চলে আসলো। এসে দেখছে তারা রান্না করছে। প্রিয়াঙ্কা রান্নার কাজে ব্যস্ত আর মিলন প্রিয়াঙ্কাকে সাহায্য করছে। বাকিরা যে যার মতো গল্প করছে। মাহিন বুঝতে পারছে না সেখানে সে কি করবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার রান্না দেখতে লাগলো। প্রিয়াঙ্কা ভালোই ধৈর্য সহ রান্না করছে, কিন্তু তার একটাই বদভ্যাস, মানুষের টাকা মেরে খায়। আর সে তো বুঝতেই পারে না যে একটা মানুষের টাকা যখন সে মেরে দেয় তখন তার পরিবারের কাছে এসে মানুষটা কতটা চাপে পড়ে যায়। মাহিন চুপচাপ প্রিয়াঙ্কার রান্না দেখছে। প্রিয়াঙ্কা বিষয়টা লক্ষ্য করে, মাহিনকে তার কাছে টেনে নিল। মাহিন প্রিয়াঙ্কার এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে গেল। কি করতেছেন? আমি তো এসব করতে পারি না, আর আপনি এটা কি করতেছেন? রান্না করতেছেন? আমি দেখতেছি, আমাকে এখানে নিয়ে আসার কি আছে? তেমন কিছু না, এখন আপনি আমাকে সাহায্য করবেন। মিলন, এখান থেকে চলে যা, ওদের সাথে গল্প কর, মজা কর। আমি রান্নাটা শেষ করে তোদেরকে খাইতে দিব এখন। আজব কথাবার্তা বলতেছেন, এটা ঠিক না। আমি এখানে থাকতে পারবো না। আমি ওদের সাথে গল্প করি, আপনারা রান্না করেছেন, রান্না করেন, আমি আপনার সাথে নাই। এটা বললে হবে? আপনি আমাকে কথা দিয়েছেন আপনি আমাকে ভালো করবেন, আর আমি এখন ভালো হতে চাই। আপনার সঙ্গের প্রয়োজন আমার, তাই আপনাকে আমার কাছে নিয়ে আসলাম। আপনি আমাকে তাহলে সাহায্য করার কথা বলে কি অভিনয় করতেছেন না তো? আচ্ছা, আপনি এখন যেটা বলবেন সেটা করতেছি। তারপরও আমাকে এইভাবে খোঁটা দিয়ে কথা বলবেন না, কারণ আমি যাকে কথা দেই কথা রাখার চেষ্টা করি। এই তো ভালো ছেলের মতো কথা, এত কথা বলার কি আছে? আমি যেটা বলবো সেটা করলেই তো হয়, তাহলে খোটা মার কথা শুনতে হয় না। আপনাকে একটা কথা বলি, আপনি যেভাবে মানুষের টাকাগুলো মেরে নেন, আপনি কি একবারের জন্য ভাবেন তার ফ্যামিলিকে? সে সেদিন গিয়ে কি জবাব দেয়? এখন আমি এসব কথা ভাবতে চাই না, এখন অন্য কথা থাকলে বলতে পারেন। আমি যেটা বলেছি, ভালো হয়ে যাব, কিন্তু আপনার সঙ্গের প্রয়োজন। আপনাকে এই বিষয়টা বুঝতে হবে, না হলে আপনি কখনো মন থেকে ভালো হয়ে যেতে পারবেন না। কারণ যার যেটা পেশা সে সেটা করতেই থাকবে, যতই চেষ্টা করুক না কেন ভালো হওয়ার, কিন্তু সহজে ভালো হতে পারবে না। আজকে আমি এখানে পিকনিক করার জন্য এসেছি, অন্য একদিন তো এই কথাগুলো বলতে পারবেন, তাই না? আজকে না বললে হয় না।
এত কথা বলতে হয় কিসের জন্য শুনি? মাহিন একদম চুপ হয়ে গেল। মাহিন লক্ষ্য করলো যে প্রিয়াঙ্কা এখনো হয়তো এই কথাগুলো শুনতে চাচ্ছে না। তার বিরক্ত লাগছে, কারণ তারা এখানে মজা করার জন্য এসেছে। এখন যদি মাহিন উপদেশমূলক কথা বলে তখন তো প্রিয়াঙ্কার বিরক্ত লাগারই কথা। তাই মাহিন একদম চুপ হয়ে গেল। প্রিয়াঙ্কাকে আর এ বিষয়ে কোনো কথা বলল না। প্রিয়াঙ্কা যেটা বলতেছে মাহিন শুধু সেটাই করছে, আর এদিকে অতিরিক্ত কোনো কাজ করছে না। প্রিয়াঙ্কা একবার পেঁয়াজ যাচ্ছে আর কাছ থেকে একবার মরিচ যাচ্ছে। যেটা যেটা চাচ্ছে প্রিয়াঙ্কার হাতে সেটা সেটা ধরিয়ে দিচ্ছে, আর চুপচাপ এখানে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কার পেছনে, কারণ সেখান থেকে সরে যেতে পারছে না। সরলেই প্রিয়াঙ্কা আবার কি কি বলে, তার জন্য মাহিন সেখানেই বসে রইল ঘাসের উপর। প্রিয়াঙ্কা মাহিনের এইরকম ব্যবহার দেখে মুগ্ধ হতে লাগলো, কারণ মাহিন ছেলেটা দেখতে যতটা কঠোর মনে হয় ভেতর থেকে তার অধিক নরম। কারণ সে মানুষকে সহজেই আপন করে নিতে পারে, না হলে একটা অচেনা জায়গায় এসে একটা মেয়ের সাথে এত ভালোভাবে কখনোই কথা কেউ বলে না। তার উপর তাকে দেখেও মনে হয় না সে অভদ্র, কারণ তার চেহারা দেখে বোঝা যায় সে ভদ্র ফ্যামিলির ছেলে। আচ্ছা, গ্রামের বাসা ছেড়ে শহরে আসার উদ্দেশ্য কি? কেউ কখনো জন্মস্থান ছেড়ে কোথাও যেতে চায় না, কিন্তু জীবিকা নির্বাহ করার তাগিদে তাকে সবকিছু পরিত্যাগ করে, সবকিছু স্যাক্রিফাইস করে একই স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। এটা নিয়তির খেলা, সবাইকে মানতেই হবে। সেটা অবশ্য ঠিক বলছেন। যেমন আমি আজকে এই জায়গায় আছি, কালকে এই জায়গায় না থাকতে পারি, অন্য কোথাও চলে যেতে পারি। কিন্তু একটা কথা সবসময় মাথায় থাকবে, যখন আমি ভালোভাবে বেঁচে থাকতে চেয়েছিলাম তখন আমার পাশে কেউ ছিল না। এখন দেখেন কত লোক আমার সাথে আছে। আমার মনে হয় আপনি যদি এই কাজগুলো না করে মানুষের উপকার করতেন বা খেটে খাইতেন, তাহলে আপনি হয়তো সম্মান পাইতেন। এখন যারা সম্মান দিচ্ছে সেটা হচ্ছে উপরের সম্মান, ভিতর থেকে কেউ আপনাকে সম্মান দেখায় না। যারা আপনার সাথে কাজ করে তারাও না। আমার রান্নার কাজ শেষ, সবাইকে বলে দেন। আর আপনিও সবার সাথে ফ্রেশ হয়ে নেন তাড়াতাড়ি। আমি খাবারগুলো সবার জন্য রেডি করতেছি। আমি তো একদম ফ্রেশ হয়ে বের হয়েছি, আপনি গিয়ে সবার সাথে ফ্রেশ হয়ে আসেন। আমি সবকিছু রেডি করে রাখতেছি, কারণ এই কাজগুলো আমি একটু টুকটাক করতে পারি। আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আরে কি বলছেন আপনি? আপনি গিয়ে সবার সাথে গল্প করেন, আমি নিয়ে যাচ্ছি খাবারগুলো। আপনাকে এখানে কোনো কাজ করতে হবে না, আমি করে নিতে পারবো। বিশ্বাস করে দেখেন, কোনো ভুল হবে না, সবকিছু ঠিকঠাক মতো হবে, এইটুকু বিশ্বাস রাখতে পারেন। আর আপনাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, একটু চোখে মুখে পানি দিয়ে আসেন, ভালো লাগবে। প্রিয়াঙ্কা সেখান থেকে সরে আসলো আর মাহিনকে কোনো কথা বলল না, কারণ প্রিয়াঙ্কা মাহিনের চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে যে মাহিন কখনো মিথ্যা বলবে না। কারণ একটা মানুষের চোখ দেখলে বোঝা যায় মানুষটা কতটা ভালো আর কতটা খারাপ। কারণ মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। যদি সে মুখ দিয়ে মিথ্যা বলে, তার চোখের দিকে তাকিয়ে আপনি বুঝে নিতে পারবেন সে মিথ্যা বলছে নাকি সত্য। প্রিয়াঙ্কা সবাইকে নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে মাহিন সবকিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সবাই এসে মাহিনের ভালোই তারিফ করতে লাগলো। প্রিয়াঙ্কা এসে সবাইকে সবকিছু দিতে লাগলো। মাহিন পাশেই দাঁড়িয়ে রইল। প্রিয়াঙ্কা মাহিনের হাত ধরে বসিয়ে দিল, আর মাহিনের পাশে প্রিয়াঙ্কা বসে পড়লো। সত্যি রান্না অসাধারণ হয়েছে, তোমরা দুজন তো ভালোই রান্না করেছো। হয়েছে, এখন চুপচাপ খাবারগুলো শেষ কর, কারণ খাওয়ার সময় আমি কথা বলা পছন্দ করি না, সেটা ভালো করে জানিস। এখানে কথা না বলে চুপচাপ খাবার খা। তুমি এরকম কেন বুঝি না, আমি একটু কথা বলি সেটা তুমি ভালো করেই জানো, তারপরও কেন তুমি আমার উপরে তো রাগারাগি করো বুঝি না। ভাইয়াটা ভালো রান্না করেছে, তার প্রশংসা করতেছি, আর তুই মাঝখানে। তোর ভাইয়া রান্না করেনি, রান্নাটা আমি করেছি, তাহলে আমার প্রশংসা হবে না কিসের জন্য? সে তো শুধু দাঁড়িয়ে ছিল, কিছু করে নাই। তাও তো সাহায্য করেছে তোমাকে, তাই না? তুমি এত সেলফিশ হয়ে যাচ্ছ কেন দিন দিন বুঝতেছি না। সে তোমাকে সাহায্য করেছে, তার তারিফ তো আমাদের করতেই হবে। এখন খাবারে মনোযোগ দিয়ে খেতে থাক, আর যদি একটা ঝগড়া করেছিস আমার সাথে, তাহলে কিন্তু সবার সামনে এখানে পিটানি খাবি আমার হাতে। তারপর দুজনে চুপ হয়ে গেল। মাহিনের খুনসুটি দেখে মুচকে হাসি দিতে লাগলো, সেটা প্রিয়াঙ্কার নজর এড়ালো না। প্রিয়াঙ্কা দেখে মুচকে হাসি দিয়ে খাবার খেতে লাগলো। সেখানে আর কেউ কোনো কথা বলল না, সবাই যে যার মতো পেট ভোজন শেষ করে নিল। প্রিয়াঙ্কা সবাইকে বিদায় দিল, মিলন সহ সবাইকে বিদায় দিয়ে দিল, কারণ মাহিনের মামানি তাকে তার বাসায় যেতে বলেছে তার জন্য। দুজনই একসাথে হাঁটতে লাগলো। মনে হচ্ছে দুজন কত চেনা জানা, তারা মনে হয় ছোট থেকেই পরিচিত, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা দুদিন আগেই পরিচিত হয়েছে। কিন্তু তাদের ভাবসাব দেখে কেউ বুঝতে পারবে না যে তাদের দুদিন আগেই পরিচয় হয়েছে। কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, কত সুন্দর গল্প করছে, তাদের মাঝে ভালো একটা বন্ডিং তৈরি হচ্ছে।
তাদের মুখে হাসি। আচ্ছা, আরো এখান থেকে কত দূর যেতে হবে বুঝতে পারতেছি না। অনেক দ্রুত চলে আসলাম, আরো কত দূর? আপনার সাথে আমার যে বাজারে দেখা হয়েছিল সেখান থেকে 2 মিনিট লাগে। আমার মামার বাসায় যেতে এখান থেকে 5 মিনিটের মতো লাগবে। আচ্ছা, আমাকে আপনার মামুনি ডাকলো কিসের জন্য? কোনো সমস্যা না তো? আবার আমি যাব আর আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিবেন? অতিথির মানেটা বোঝেন আপনি? অতিথি মানে অতিথি, সে যতই বড় শত্রু হোক না কেন, সে বাসার অতিথি, তাকে কখনো অসম্মান করা হয়? আমরা তো এতিম, ছোট থেকে বাবা মাকে দেখিনি। আমাদের আবার অতিথি আপ্যায়ন সেটা কেমন হয় সেটা তো আমরা জানি না। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন আমরা আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলি, তাহলে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবো। আর কতক্ষণ এভাবে চুপচাপ থাকা যায় বলেন তো? বোরিং হয়ে যাচ্ছি। আর আপনি এরকম বোরিং টাইপের মানুষ আমি কখনো কল্পনাও করতে পারি না। একটা চঞ্চল্যকর ভাব থাকবে, সেটা আপনার মাঝে নেই। সময় সবকিছু বলে দেয়, কে কখন হাসি খুশি থাকে, কে কখন দুঃখ ভরা মন নিয়ে থাকে। সময় সবাইকে সবসময় সবকিছু করতে দেয় না। কথাটা একদম ঠিক বলেছেন। সময় কখন মানুষকে কোথায় নিয়ে যায় দাঁড় করিয়ে দেয় বলা বড় মুশকিল। চিন্তার বাহিরে। আপনার চিন্তার জগৎ যতটুকু প্রসারিত তার থেকেও বাহিরে। আচ্ছা, আমরা এসব কথা এখন না বলি, কারণ এসব কথা বললে অনেক কিছু মনে পড়ে যায় আর মনটা নিমিষেই খারাপ হয়ে যায়। তাই আমি এসব কথা থেকে সবসময় দূরে থাকতে চাই। কেন, কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছে যার জন্য এত কষ্ট পান? আপনি এসব কথার মাধ্যমে ছ্যাঁকা খেয়েছেন বুঝি? আমি বুঝি না মানুষ এরকম কেন। মানুষের যদি খারাপ কোনো কিছু স্মৃতি থাকে, সেটাকে একটা পিছনে মেয়ের ভেবে রাখে কিসের জন্য? আমার বোধগম্য না সেটা। আচ্ছা, বাদ দেন এসব কথা। এখন আর কথা বলতে চাচ্ছি না, আমার খুব খারাপ লাগতেছে। আর কত দূর যাইতে হবে সেটা বলেন তো? 5 মিনিটের কথা বলে 10 মিনিটের রাস্তা হেঁটে আসলাম। আমি যেখানে বলেছি 5 মিনিট সময় লাগবে, সেখান থেকে 5 মিনিটের সময় লাগবে, কারণ সামনে যে বাসাটা দেখা যাচ্ছে সেটাই আমার মামার বাসা। আগে বলবেন না এখানে থাকতেন? আপনি এখানে তো আমিও থাকি, কিন্তু এই গলিতে না, পরের গলিতে। আচ্ছা, অনেক হয়েছে, এখন চলেন, ভিতরে চলেন, গিয়ে কথা বলি, দেখি কি জন্য আমার মামুনি আপনাকে এখানে ডেকে পাঠিয়েছে সেটা শুনি। তারপর প্রিয়াঙ্কা আর মাহিন আর কোনো কথা না বলে চুপচাপ দুজনে বাসার ভেতরে প্রবেশ করলো। বাসার ভেতরে প্রবেশ করে মাহিন তার মামাতো ভাইকে দেখতে পেল, তাকে ইশারা করে বেস্ট অফ লাক বলল। সেখান থেকে সে চলে আসলো। মাহিন এসে তার মামানিকে খুঁজতে লাগলো পুরো বাড়িতে, কিন্তু তার মামানিকে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে প্রিয়াঙ্কাকে এক জায়গায় বসতে বলে সে তার নিজের রুমে চলে আসলো। তারপর মাহিন তার রুমে এসে ফোনটা হাতে নিয়ে তার মামানিকে ফোন করলো। তার মামানি বলল তিনি নাকি পাশের বাসায় আছে। তাই মাহিন তার মামানিকে বিষয়টা খুলে বলল। তার মামানি বলল কিছুক্ষণ অপেক্ষা করতে, তিনি তাড়াতাড়ি চলে আসবে। মাহিন তার মামানির কথা মতো সবকিছু ঠিকঠাক করে রাখলো আর প্রিয়াঙ্কার কাছে গিয়ে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর তার মামানি সেখানে এসে উপস্থিত হলেন। সরি, আমি একটু পাশের বাসায় গিয়েছিলাম, যার জন্য তোদেরকে অপেক্ষা করতে হলো আমার জন্য। এটা কোনো ব্যাপার না মামুনি, আপনি বলেন আমাকে কেন এখানে ডেকে পাঠিয়েছেন? আসলে আমার ভাগনা এখানে রয়েছে, কার সাথে মেলামেশা করছে, কার সাথে ঘুরছে, সেটা তো আমার খবর রাখতে হবে, তাই না? এটা তো আমার দায়িত্ব। সেটা অবশ্য ঠিক বলেছেন। আসলে আমি একটা খারাপ মেয়ে। সত্যি বলতে আমি ভালো হতে চাচ্ছি, যার কারণে আপনার ভাগ্নের সহায়তা আমার লাগবে। কারণ সে আমাকে উপদেশ দিয়েছে, আমি সেখান থেকে বুঝতে পেরেছি এভাবে তো চলা যাবে না, ভালো হতে হবে আমাকে। কে তোমাকে ভালো হওয়ার উপদেশ দিয়েছে আমি সেটা ভাবছি, কারণ আমি বদমাস ভাগ্নে তোমাকে দিয়েছি ভালো হওয়ার উপদেশ, সেটা তো হাস্যকর ছাড়া অন্য কিছু না। আমি এটা বিশ্বাস করছি না, কারণ সে নিজেই একটা খারাপ, আর তোমাকে কি ভালো হওয়ার উপদেশ দিবে আমি সেটাই তো বুঝতে পারছি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করতেছো তুমি, এটা ভালো দেখাচ্ছে না। কিন্তু বাইরের একজন মানুষের সামনে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি করবে, এটা আমি মানতে পারবো না। আচ্ছা বাদ দাও, আমি এসব মজা করে বলছিলাম। আসলে তোমাকে দেখতে ভালো, কিন্তু তুমি এইসব খারাপ কাজে কিসের জন্য করো বুঝি না। আমি যদি একটা প্রশ্ন করি তাহলে তো আপনি নিশ্চয়ই মন খারাপ করবেন না। আমি মন খারাপ করব কিসের জন্য? তুমি বলো, কি বলার আছে?
আমি বলতে থাকো আমাকে। আচ্ছা ভেবে নেন, আপনার বাবা মা আপনাকে ছোট রেখে মারা গিয়েছে। আপনি এতিমখানায় বড় হয়েছেন। সবার লাথি গুতা খেয়ে যখন আপনি বাইরের পরিবেশে আসতেন, বড় হওয়ার পর যখন আপনাকে কেউ কাজ দিচ্ছে না, তখন আপনি জীবিকা নির্বাহ করার জন্য কি করবেন? প্রিয়াঙ্কার কথাগুলো শুনে মাহিন এবং রিনা খাতুন দুজনে অবাক হয়ে গেল। প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রইল। আসলেই তো, কথাটা যেটা বলেছে সেটা একদম সত্যি কথাই বলেছে। যদি তাদের মা বাবা তাদেরকে রেখে ছোটবেলায় মারা যেত, তারাও তো আজকে এরকম ভাবে বেঁচে থাকতো। তারাও তো এত ভদ্র সমাজে থাকতে পারতো না। তাদেরকে আজকে মানুষ খারাপ বলে অবহেলা করত। রিনা খাতুন একদম চুপ হয়ে আছে। কি জবাব দিবে এই প্রশ্নের ভেবে পাচ্ছে না তিনি। শুধু ভাবছে আজকে কত সুন্দর মানুষ, কত মানুষ এইরকম হয়ে বেঁচে আছে। আসলে যারা খারাপ হয় তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন, নিশ্চয়ই তারা কোনো পরিস্থিতির শিকার হয়ে খারাপ হয়েছে। এমনিতে তো কেউ খারাপ হয় না, খারাপ মানুষকে হতে বাধ্য হয়। পরিস্থিতিতে মানুষকে বাধ্য করে খারাপ হতে। নিজে থেকে কেউ খারাপ হতে চায় না। কি হলো, দুজনে চুপ করে আছেন যে? এতক্ষণ যে অনেক উপদেশমূলক কথা বললেন আমাকে, আসলে আমার কথাগুলো এখন আপনার খারাপ লাগবে, কারণ আমি যা বলবো সত্যি বলবো। আর আপনারা ভাববেন যে আমি আপনাদের খোঁটা দেওয়ার জন্য আমি কথাগুলো বলতেছি। আমি এত সহজে কাউকে ভুল বুঝি না। আমি আর সব কিছু চেক করে তারপর তার সাথে আমি মেলামেশা করি, তার আগে না। আমার কথায় প্লিজ মন খারাপ করবেন না, কারণ এই কথাগুলো যে কেউ শুনলে বলবে যে আমি পাগল হয়ে গেছি, আর আমাকে সেখানে থাকতে দেবে না, তাড়িয়ে দেবে। আচ্ছা, আজকে থেকে তুমি আমার মেয়ে হয়ে তুমি এই ঘরে থাকবে, তাও তুমি কোনো খারাপ কাজ করবে না। এটা আমার উপর আপনি দয়া দেখাচ্ছেন। কিছুদিন পর আমার উপর আপনার বিরক্তি এসে যাবে, কারণ আমি কখনোই আপনার মনের মতো হয়ে থাকতে পারবো না। দেখো, আমার ঘরে কোনো মেয়ে সন্তান নেই, আর আমাদের একটা সন্তান। ডক্টর বলে দিয়েছে আর কখনো সন্তান হবে না আমার। তুমি যদি আমার মেয়ে সন্তান হয়ে থাকো, আমি কখনোই কষ্ট পাবো না তোমাকে থাকতে বা তোমার আচার আচরণে। দেখান, আমি স্বার্থপরের মতো কাজ করতে পারবো না, কারণ আমার সঙ্গে যারা আছে তাদেরকে আমি কি জবাব দিব? তারা তো বলবে আমি একটা ভালো ফ্যামিলি পেয়ে গেছি, আমি সেখানে থেকে গেলাম, কিন্তু তাদেরকে দেখবে কে? আমি ছাড়া তো তারা অচল। তোমার যেহেতু দায়িত্ব নিতে পারবো, বাকিদেরও দায়িত্ব আমি নিতে পারবো। সেই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে আমাকে। আমি তাদেরকে কাজ করে খাওয়াবো জন্য পুঁজি দিব। তারা যদি ভালো না হয় তাহলে তাদের কাজ তারা দেখবে। মামুনি, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, কারণ তুমি কাউকে চেনো না, এতটা ভরসা করা ঠিক না, বুঝতে পেরেছো? আর আমি যতটুকু জানি শহরের মানুষের এত ভালো হয় না। তুই তাহলে এই মেয়েটাকে কোন ভরসায় ভালো হওয়ার দায়িত্ব নিয়েছিস সেটা আমাকে বল। তার উপর আমার বিশ্বাস আছে, আমি তাকে বিশ্বাস করি। আমি যতটুকু জানি সে আমার বিশ্বাসের মর্যাদা কখনো ভাঙবে না, তাই আমি দায়িত্বটা নিয়েছি, না হলে কখনোই নিতাম না। তুমি আমাকে ভালো করে চেনো। আমি তোকে চিনি বিধায় আমিও তোদেরকে ভরসা করলাম, কারণ আমার ভাগ্নে যাকে একবার বিশ্বাস করে সে কখনো আমার ভাগ্নের বিশ্বাসটা ভাঙবে না, সেটা আমি ভালো করে জানি। অনেক ছোট থেকে দেখে এসেছি, তাই তোর ভরসাতে আমি তাদেরকে এই সুযোগ দিতে পারি, তাই না? দেখো, তোমার এই মত দেখে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু একটা বিষয় আমার খুব খারাপ লাগতেছে। তুমি এখন আমার জন্য কোনো কিছু রান্না করনি, খাবার টেবিলে একদম ফাঁকা। কালকে রাতের কথা মনে আছে? কালকে কি বলেছিলি? তোর জন্য কত কষ্ট করে কান্না করলাম, তুই সেগুলো ফ্রিজে রেখে দিলি, গিয়ে ঘুমিয়ে পড়লি, সকালে উঠে ঘুরতে গেলি, সেখান থেকে একটা বান্ধবী নিয়ে বাসায় ফিরে আসলি, আর আমি তোর জন্য আবার করব রান্না। ফ্রিজের খাবারগুলো কে খাবে শুনি? আমি একদম ভুলে গিয়েছিলাম, তুমি তাড়াতাড়ি আমাকে সেগুলো গরম করে দাও। অনেক ঠান্ডা হয়ে গিয়েছে মনে হয়, খেয়ে নিচ্ছি। কি আর করার, যেহেতু কথা দিয়ে ফেলেছি এখন তো খাইতেই হবে। সেগুলো এখানে সেখানে নেই, কারণ তোর একটা গুণধর ভাই আছে না, সে খেয়ে নিয়েছে কাল সকালে। আজকে তো আমি তার পেট ফাটিয়ে দিয়ে ছাড়বো। এত খাবার শেষে এই ছোট্ট একটা পেতে রাখে কিভাবে? আমি যাচ্ছি তার কাছে। সে তোর মতো অলস না যে ঘরে বসে আছে, স্কুলে গিয়েছে,
পরে তার সাথে মোকাবিলা করিস। এখন তুই নতুন বান্ধবীকে নিয়ে এসেছিস, বাড়িটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। আমি তোদের জন্য রান্নার কাজটা শেষ করি। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুমি একটু আগে তাকে তোমার মেয়ে বলে পরিচয় করে দিলে আমাকে, আর এখন আমার বান্ধবী বানিয়ে দিচ্ছ, ব্যাপার কি? এখানে কিসের ব্যাপার থাকবে? বা আমার মেয়েই তো বান্ধবী। তোমার মেয়ে মানে আমার বোন, তাই না? তোমার একটা মাত্র ছেলে, আমার একটা মাত্র ভাই। তোমার একটা মাত্র মেয়ে, আমার একটা মাত্র বোন। কি বলেন আপু, ঠিক বলছি না? কুত্তা, মেরে একদম ভেঙে ফেলবো তোর হাত মুখ। জানিস আমি তোর আবার কখন থেকে আপু হইলাম? যখন থেকে তুমি আমার মামনির মেয়ে হয়েছ, তখন থেকে তুমি আমার আপু হয়েছ। বুঝেছো ব্যাপারটা? এখন থেকে তুমি আমার আপু। আচ্ছা, এখন আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, পরে ভেবে দেখা যাবে। এখন আমি বাড়িতে ঘুরে ঘুরে দেখতে চাচ্ছি, যেহেতু আমার বাড়ি এখন, তুই এখানে আত্মীয়, তোকে এখানে থাকতে দিতে নাও পারি। এখন কেমন হবে যদি আমার মেয়েকে তোকে এখানে থাকতে না দেয়? তাহলে তোকে তো গিয়ে বস্তিতে থাকতে হবে। এবার ভেবে দেখ কি করবি। সময় আমারও আসবে, বুঝেছো? এত সহজে আমি